আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইসরায়েলের কোন কোন স্থানে হামলা করবে চূড়ান্ত করল ইরান। এরপর থাকছে যুক্তরাষ্ট্রের দাবি মানা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের। আরও থাকছে যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান। এরপর জানবেন মিসাইলের ভয়ে ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানবেন গাজায় প্রথমের মতো ৭০,০০০ ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে ইরান সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এসব সক্ষমতা মূলত প্রতিরোধ কৌশলের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে বলে তেহরান দাবি করে। ইরানি কর্মকর্তারা প্রায়ই বলেন তাদের সামরিক শক্তির লক্ষ্য আক্রমণ নয়, বরং সম্ভাব্য হুমকি প্রতিহত করা। অন্যদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের সামরিক কার্যক্রম, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর প্রতি সমর্থনকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। তেল আবিব একাধিকবার জানিয়েছে তারা যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় প্রস্তুত এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সরাসরি যুদ্ধ শুরু না হলেও মানসিক চাপের কৌশল, সামরিক মহড়া এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে দুই পক্ষই একে অপরকে বার্তা দিচ্ছে। এতে পুরো অঞ্চল জুড়ে অনিশ্চয়তা বাড়ছে, বিশেষ করে লেবানন, সিরিয়া এবং গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে সংযম ও কূটনৈতিক সংলাপের ওপর জোর দিচ্ছে। জাতিসংঘ ও ইউরোপীয় বিভিন্ন দেশ বলছে সামান্য ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। সব মিলিয়ে ইসরায়েল ও ইরানের পারস্পরিক সন্দেহ, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কড়া ভাষার কূটনৈতিক বার্তা, এই তিনটি বিষয় মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। এখন নজর কূটনৈতিক তৎপরতার দিকে। সংঘাত নয়, আলোচনায় কি শেষ পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা করতে পারবে? এরপর জানবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ইরানকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি আবারও বলেছেন পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিভিন্ন ইস্যুতে তেহরান যদি তার শর্ত মেনে না নেয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো আমাদের খুব কঠোর কোনো পদক্ষেপ নিতে হবে। ট্রাম্প এমন সময় নতুন হুমকি দিলেন যখন কিনা ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদের সঙ্গে দেখা করেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে হওয়া বৈঠকের ফলাফল নিয়ে তারা দুজন গতকাল আলোচনা করছেন। সাম্প্রতিক সময়গুলোয় ট্রাম্প মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর কথা বারবার বলেছেন। তিনি ইরানের কাছাকাছি অবস্থিত জলসীমায় বড় নৌবহর পাঠিয়েছেন। এই নৌবহরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী জাহাজও আছে। ইসরায়েলি চ্যানেল 12 এবং মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর কথাও ভাবছেন। এমন অবস্থায় আশঙ্কা করা হচ্ছে ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। সমালোচকেরা বলছেন এমন হামলা হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে যেতে পারে। গত সোমবার মার্কিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পরিচালনাধীন বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কিছু নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে বাণিজ্যিক জাহাজগুলো যেন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে যতটা সম্ভব দূরে থাকে। গত জানুয়ারি থেকে ট্রাম্প ইরানের ওপর চাপ আরও বৃদ্ধি করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সেনারা যে কোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। ট্রাম্প ইরানের পরিস্থিতিকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করেছেন। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়। এ ধরনের পদক্ষেপের কারণে অনেকেই আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। এরপর জানবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কখনোই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছে তেহরান। আজ রোববার তেহরানে একটি অনুষ্ঠানে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখছেন অনেক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যের ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে গত শুক্রবার ওমানে আলোচনায় বসে তেহরান ও যুক্তরাষ্ট্র, যদিও ওই আলোচনা পরোক্ষ ছিল।
পরে আজ তেহরানে আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটনকে খুব কম বিশ্বাস করে তেহরান। নতুন করে শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে কিনা এমন সন্দেহ রয়েছে তাদের। তিনি আরও বলেন, আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তারপরেও কেন আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি এবং এটি বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা কি করব না করব তার উপর ছড়ি ঘোরানোর অধিকার কারণেই। এই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না। আরাকচি চান আলোচনার মাধ্যমে তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যেন পশ্চিমাদের আস্থা তৈরি হয় এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পশ্চিমাদের দাবি, এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় ইরান, যদিও অনেক আগে থেকে এই দাবির বিষয়টি নাকচ করে আসছে তেহরান। আরও জানবেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য গতকাল সোমবার নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে নতুন নির্দেশনা দিল দেশটি। ইরান অতীতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। এছাড়া ইরান বিভিন্ন সময় ওই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। তাদের অভিযোগ ছিল এসব জাহাজ চোরাচালানে জড়িত। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন গতকাল তাদের নির্দেশনায় মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে বলেছে। নির্দেশনায় আরও বলা হয়, ইরানি বাহিনী যদি জাহাজে ওঠার অনুমতি চায় তবে তা মৌখিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওয়েবসাইটে এই নির্দেশনা পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, এই জলপথে দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত না করে যতটা সম্ভব ইরানের আঞ্চলিক জলসীমা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। ইরানি বাহিনী যদি জাহাজে ওঠে তবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ক্রুদের উচিত হবে না বলেও বলা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। তবে অতি সম্প্রতি ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা এক পরোক্ষ আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা ভালোভাবে শুরু হয়েছে এবং তা চলবে। ওমানে ওই আলোচনায় উভয় পক্ষই তেহরানের দীর্ঘস্থায়ী পারমাণবিক বিরোধ নিয়ে পশ্চিমের সঙ্গে কূটনীতি পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছে। সর্বশেষ জানবেন, গাজায় নিজেদের নির্বিচার হামলায় প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। অবশ্য এতে যুদ্ধবিধ্বস্ত গাজায় নির্বোজ ফিলিস্তিনিদের ধরা হয়নি। গত বৃহস্পতিবার ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেছেন। পরদিন শুক্রবার ইসরায়েলের প্রায় সব সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন করেছে। ২০২৩ সালের অক্টোবরে আকাশ, স্থল ও জলপথে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করে আসছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংখ্যার পাশাপাশি নিহত ব্যক্তির নাম, বয়স, জন্ম তারিখ এবং ইসরায়েলের ইস্যু করা পরিচয়পত্রের নম্বরও প্রকাশ করেছে হামাস পরিচালিত মন্ত্রণালয়টি। জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে মোটা দাগে সঠিক বলে মনে করে, কিন্তু ইসরায়েল সরকার ও দেশটির সেনাবাহিনী সবসময় বলে আসছে হতাহতের এই সংখ্যা সঠিক নয়, এসব হামাসের অপপ্রচার। ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেজ ছাড়া প্রায় সব সংবাদ মাধ্যম নেতানিয়াহু সরকারের সুরে কথা বলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গাজা নগরী, খান ইউনিস সহ গাজার বিভিন্ন স্থানে গতকাল শনিবার ভোর থেকে ইসরায়েলের হামলায় ৬ শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ নিয়ে ইসরায়েলের ২ বছরের বেশি সময়ের আগ্রাসনে গাজায় অন্তত ৭১,৭৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১,৭১,৪৮৩ জন। তাছাড়া হাজার হাজার ফিলিস্তিনির মরদে এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস ও গাজার অন্যান্য সশস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত হয়েছিলেন অন্তত ১,১৩৯ জন, আর প্রায় ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়েছিল। নিহতের সংখ্যা নিয়ে হঠাৎ করে অবস্থান পরিবর্তনের ফলে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নিজেদের দীর্ঘদিনের দাবি বড় প্রশ্নের মুখে পড়েছে। জাতিসংঘের একটি কমিশন, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গবেষকেরা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধন বলে উল্লেখ করেছে।